রাজধানী মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, আজকে আমাদের বিষয় একটি বিশেষায়িত বিষয়, পার্বত্য শান্তি চুক্তি ও মূল্যায়ন। তবে আমরা অন্যান্য যে বিষয়গুলো ঘটছে চারিদিকে আমাদের সমসাময়িক, সেটি নিয়েও আলোচনা রাখবো। পার্বত্য শান্তি চুক্তি সম্পর্কে একটু যতটুকু আমি মূল্যায়ন তো করতে পারবো না, তবে ঘটনাগুলো মানে যা তথ্য যতটুকু জানি, সেটি 1997 সালে হবার পর থেকে এক ধরনের আশা করা হয়েছিল যে এটি যেহেতু নাম শান্তি চুক্তি, তো সেহেতু সেই ধরনের জায়গা থেকে আমরা আগাবো। পার্বত্য এলাকায় যে বাহিনীটি কাজ করতো সেই বাহিনীটির নামও শান্তি বাহিনী। কিন্তু মানে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এই পার্বত্য শান্তি চুক্তি বা শান্তি বাহিনী, এই দুইটার কোনোটাই আসলে শান্তিকে ফেরাতে পারেনি। তবে অশান্তির বিভিন্ন ডেফিনেশন তারা তৈরি করেছে, নতুন ডেফিনেশন। সে শান্তি বাহিনী যখন ছিল সে তখন এক ধরনের অস্থিরতা ছিল, পার্বত্য শান্তি চুক্তি হওয়ার পরে আর এক ধরনের অস্থিরতা হয়। এই অস্থিরতাগুলো আমি খুব বেশি ভালো ব্যাখ্যা করতে পারবো না। এটার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক এইচ.এম. ফারুক। ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং চাক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়া ভারতের শেখ হাসিনার বক্তব্য এবং সেটি নিয়ে ভারতের যিনি মুখপাত্র তিনি একটি বলছেন, সাবেক যে রাষ্ট্রদূত ছিলেন আমাদের এখানে রিভা গাঙ্গুলি দাস, তিনি একটি বক্তব্য দিচ্ছেন। এটি নিয়ে হয়তো আমরা যদি এই বিষয়ের বাইরে কথা বলতে পারি চেষ্টা করব। প্রথমে শিরোনাম দেখে আসি, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। হাসিনা কার্ড আর বন্ধুত্বের হাত একসাথে চলে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতকে তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে, তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আয়নাঘরে নির্যাতনে জড়িত প্রত্যেকের বিচার হবে, জানালেন চিফ প্রসিকিউটর। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে, বললেন প্রধানমন্ত্রী। এটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়। ক্ষমতায় এসে সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি, বললেন জামায়াত আমির। গণ অভ্যুত্থানের ইতিহাস দলীয়করণ না করার আহ্বান নাহিদের। ভবন মালিক, রাজুক পরিদর্শক যৌথভাবে দুর্নীতির সাথে জড়িত, জানালেন রাজুক চেয়ারম্যান। ভবনের নকশা যথাযথ হলে ভূমিকম্পের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। এবং দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ। বাসাবাড়ি ও স্টেশনে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি, শিল্প কারখানায় ফিরছে কাজের স্বাভাবিক গতি। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনি চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। দর্শক, আমরা আরও দুটো বিষয় গুরুত্বপূর্ণ যেটি বলতে পারি, সেটি হলো যে প্রধানমন্ত্রী আজকে বেশ কিছু আশঙ্কা করেছেন যে বিশেষ করে দুটি খাতে অস্থিতিশীল করার জন্য একটি চক্র কাজ করছে। আমরা যদি সময় পাই সেটি নিয়ে আলোচনা করব। আমি থোয়াই চিংমং চাকের কাছে পরে আসবো, আমি এইচ.এম. ফারুকের কাছে আসি। শান্তি চুক্তির প্রধান যে দফাগুলো এবং সেই দফাগুলোর উদ্দেশ্য এবং এই দফাগুলো থেকে এই পার্বত্য এলাকায় কী কী পরিবর্তন হয়েছিল এবং সেটার ফলাফল কী, খুব ব্রিফলি যদি, খুব সংক্ষেপে যদি বলা যায়। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে। আসলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যেটি 1997 সালে সম্পাদিত হয়েছে, সেটি দীর্ঘ 25 বছরের অন্তত 26টি ডায়ালগের পরে এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে 72টি ধারা রয়েছে, এটি আমরা সবাই জানি। 72টি ধারার মধ্যে 2টি ধারা ছিল জেএসএসের জন্য আর 70টি ধারা ছিল সরকারের জন্য, সরকার বাস্তবায়ন করবে। দেখা যাচ্ছে বিভিন্ন স্টেটমেন্ট থেকে, সরকারের বক্তব্য থেকে এবং সরকার জাতিসংঘকে জানিয়েছে সে সকল তথ্য থেকে কম বেশি 65টি ধারা অলরেডি বাস্তবায়ন হয়েছে। তার মধ্যে 48টি একদম ফুল ডান আর
17টি আংশিক, 3টি বাস্তবায়নাধীন আছে। এখন যেই 2টি ধারা জেএসএস এর প্রতি ছিল, যারা চুক্তির অপর পক্ষ, তারা পালন করেছে কিনা। একটি চুক্তি তো উভয় পক্ষকে কিন্তু শর্তগুলো পালন করতে হয়, একতরফা হয় না। সেই 2টি শর্ত, একটি ছিল তাদের সশস্ত্র সদস্যদের তালিকা এবং অস্ত্রের তালিকা জমা দিবে এবং সকল অস্ত্র জমা দিবে। কিন্তু দেখুন তারা কি সেটি করেছে? যদি করে থাকতো তাহলে 1997 সালের পরে আজকে 29 বছরে পার্বত্য চট্টগ্রামে সেই জেএসএস, যেটি সশস্ত্র শাখা ছিল শান্তিবাহিনী, এই কথিত শান্তিবাহিনীর মুষ্টিমেয় কিছু সদস্য যারা অচল মাল হয়ে গিয়েছিল, তারা মূলত এই অস্ত্র সমর্পণে অংশগ্রহণ করে এবং অচল অস্ত্রগুলো জমা দেয়। 2-1টি আধুনিক অস্ত্র দিয়েছিল, তাদের অস্ত্র ভাণ্ডারটা রেখে দিয়েছে ইউপিডিএফ গঠন করে। ইউপিডিএফ তাদের একটা বিটিম করে রেখে দিয়েছে। সেটি কিন্তু পরবর্তীতে আজকে ইউপিডিএফও আরও 2টো তৈরি হয়েছে, জেএসএস থেকে আরও একটি জেএসএস হয়েছে। মূল কথা হলো এই মূল জেএসএস থেকে ভেঙে 4টি সশস্ত্র সংগঠন অলরেডি পার্বত্য চট্টগ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। এর বাইরে কিন্তু আরও 3টি সংগঠন তৈরি হয়েছে, কুকি চিন ন্যাশনাল আর্মি, মগ লিবারেশন পার্টি সহ। তার মানে হচ্ছে এখন পাহাড়ে কিন্তু সশস্ত্র আঞ্চলিক সংগঠনের সংখ্যা 7টি। 7টি সশস্ত্র, 7টি সশস্ত্র। এরা প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি করছে, খুন করছে, গুম করছে, অপহরণ করছে। হেন কোনো বিষয় নাই যা করছে না। সবচেয়ে বেশি যেটি হচ্ছে সেটি হচ্ছে তারা এই রাষ্ট্রের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে প্রতিনিয়ত। এই রাষ্ট্রকে তারা কিন্তু প্রতিনিয়ত থ্রেটের মধ্যে রাখছে। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্রের নাগরিকের যে নিরাপত্তা, এগুলো তারা ওখানে থোড়াই কেয়ার করে। দেখুন ওইটা আমাদের এত সেন্সিটিভ একটা এলাকা, ত্রিদেশীয় সীমান্ত বাংলাদেশে একমাত্র পার্বত্য চট্টগ্রামেই আছে, বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার। এবং ওই যে ত্রিদেশীয় সীমান্ত, সেই সীমান্তের 3 পাশ অস্থির আজকে বছরের পর বছর। এই অস্থিরতার পেছনে অনেকগুলো বিষয় কাজ করে। সেখানে ভারত না বললেই নয়, ভারত আমাদের বাংলাদেশকে অস্থির রাখার জন্য আমাদের ওই পার্বত্য চট্টগ্রামকে যেখানে অস্থিরতার কাঠ খেলে, সেটি করতে গিয়ে কিন্তু ভারত নিজেই যে নিজের পেছনে কাঠ খেলছে, সেটা আসলে ওনারা এত প্রাজ্ঞ অভিজ্ঞ কি অনুধাবন করছে বুঝতে আমরা এই পারছি না। বিষয়টা আরেকটু বিস্তারিত বলবো। এখানে আমি একটা জিনিস যুক্ত করি, সেটি হলো যে বাংলাদেশে যে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তার আগে তারা যখন চুক্তি করলেন, এই সময়টা তো শান্তি বিরাজ করেছে ওখানে। চুক্তির আগে চুক্তি যখন 97 থেকে ধরেন 2000 সাল, আর এই যে পরবর্তীতে আওয়ামী লীগ আসলো, আমি এই কারণে বলছি যে তারা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, তিনি তো প্রধান ছিলেন, সন্তু লারমা, তার বাবা বা দাদা এটা ভাই তৈরি করেছিলেন। তারপরে তিনি মানবেন্দ্র নারায়ণ লারমা, তারপর সন্তু লারমা দিল্লি থেকে আসলেন, আমার যতটুকু মনে হচ্ছে দিল্লি থেকে সেখানে অস্ত্র জমা দিলেন স্টেডিয়ামে, সম্ভবত রাঙামাটি স্টেডিয়ামে নাকি খাগড়াছড়ি স্টেডিয়ামে, সেখানে দিলেন অনেক অস্ত্র, দেখা গেল অস্ত্র জমা দিলেন। তারপর থেকে সেখানে কাজ শুরু হলো। আমার কথা হলো যে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা হলো চাকমা সম্প্রদায়। হ্যাঁ, এর আগে দেবাশিস চাকমার নাম শুনেছি আমরা, যে 71 সালে উনি তো পাকিস্তানি চলে গেছিলেন। দেবাশিস না, উনি হলো ত্রিদীপ রায়, দেবাশিস রায়ের বাবা, এবং উনি হচ্ছে মানে আপনার স্বঘোষিত রাজাকার এবং পাকিস্তানের উজিরে খামাখা। যাই হোক, এখন এই যে চাকমা গোষ্ঠীর সাথে কিন্তু মূলত চুক্তিটা হয়েছে, এই একটা অভিযোগ আছে। আমি জানি না এই অভিযোগটা সত্যি কিনা, যে অনেকে মনে করেন যে শুধু চাকমার সাথে এই চুক্তিটা হয়েছে, এই একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে শান্তি চুক্তির এই ধাপগুলো বাস্তবায়ন করা না করা, এগুলোর মধ্য দিয়ে আসলে কি উন্নয়ন ঘটেছে পার্বত্য চট্টগ্রামে? পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়েছে, সেটি হচ্ছে একটি রাষ্ট্রের তার পশ্চাদপদ এলাকাকে উন্নয়ন করবে, এটি হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। সেটি চুক্তির জন্যই যে করতে হবে তা কিন্তু নয়, বরং যেটা হচ্ছে সেটা হলো এই চুক্তির আগে একটা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল যে কাজ করতে দিত না। সেই কাজটা এখন হয়, কিন্তু যেই বাজেটটা ওখানে যায় সেই বাজেটের একটা সিংহভাগ চাঁদা আকারে চলে যাচ্ছে আপনার এই সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে। ধরেন আপনার ওখানে যখন 100 কোটি টাকার একটা কাজ যাচ্ছে, সেই 100 কোটি টাকার কাজ থেকে কাজটা যখন ওখানে দিচ্ছে, ওটা ওইভাবে চিন্তা করেই দেয় যে এখানে একটা বড় অংশ চাঁদার টাকায় চলে যাবে, চাঁদার জায়গায় চলে যাবে।
অন্তত পক্ষে ধরেন 100 কোটি টাকা থেকে 30-40 কোটি টাকা চাঁদা চলে যাবে। এটা এখন ওপেন সিক্রেট ওখানে। ইউপিডিএফ, জেএসএস, ইউপিডিএফ সংস্কার, জেএসএস সংস্কার, ইউপিডিএফ গণতান্ত্রিক, এই ধরনের এই যে মানে তাদের দল উপদল, এই দল উপদলের পেট এবং মুখ ভরাতে গিয়ে ওখানে উন্নয়ন কার্যক্রমে যেখানে আপনার দরকার হচ্ছে 100 কোটি টাকা, সেখানে দেওয়া লাগছে 150 কোটি টাকা। এটি একটি ব্যাপার আছে। আর শান্তির কথা যেটি বলছেন, চুক্তির আগের প্রেক্ষাপটটা একরকম ছিল, চুক্তির পরের প্রেক্ষাপটটা একরকম। চুক্তির আগে যেটা হতো সেটা হলো সরকার ওখানে কাজ করতে চাইতো, সেখানে বাধাগ্রস্ত হতো। যেহেতু সশস্ত্র একটা ছিল, বিদ্রোহ ছিল, যার কারণে রাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা সেখানে ভয়ে কাজ করতে চাইতো না। এইটা একটা প্রতিবন্ধকতা ছিল। চুক্তির মাধ্যমে এই প্রতিবন্ধকতাটা কেটেছে, কিন্তু উন্নয়নটা কিন্তু আপনার সুষম হয়নি। সুষম বন্টনের যে বিষয়টা, সেখানে বরং অনেক বেশি বৈষম্য তৈরি হয়েছে এই চুক্তির মাধ্যমে। চুক্তিটা আপনি যেটা বলছিলেন অনেকটাই আপনি ঠিক বলছিলেন, যে একটি জাতি বা একটি গোত্রের সাথেই মনে হয় যেন এই চুক্তিটি হয়েছে, অনেকটাই তাই। মানে অন্তত 90 থেকে 95% হচ্ছে চাকমা এই জেএসএস লিড করে এবং জেএসএসের সাথে সম্পৃক্ত। খুবই হাতেগোনা কয়েকজন অন্য 2-1টি সম্প্রদায়ের লোকজন মূলত জেএসএসের সাথে আছে। বাকি আমার সাথে যিনি সহ আলোচক আছেন তিনি নিশ্চয়ই ওনার সময় বলবেন, আমাদের যে ওখানে 13টি বা 14টি জনগোষ্ঠী আছে, এরা কিন্তু চাকমা যদি আপনি একটু এক সাইডে রাখেন, তাহলে বাকিদের অধিকাংশই কিন্তু খুবই প্রান্তিক, ওখানে খুবই প্রান্তিক। এবং আমাদের কিছু বিষয় আছে পাহাড়ে, কিছু জনগোষ্ঠী আছে যেটা মাত্র 300-400 জন। একটা জাতি শুধুমাত্র 300 জন নিয়ে আছে, একটা জাতি শুধুমাত্র 3000-4000 নিয়ে আছে। এই যে মানে আমরা যেমন বলি যে বিলুপ্ত প্রায় একটি বিষয় কোনো কিছু যখন বলে, আসলে আমাদেরও অনেকগুলো জাতি আছে যেগুলো কিন্তু বিলুপ্তির পথে। আজকে তাদেরকে না এই আঞ্চলিক সংগঠনগুলো নার্সিং করছে, না সরকার যথাযথভাবে নার্সিং করছে। হচ্ছে কি, তেলের মাথায় তেল দেওয়ার মতো পার্বত্য চট্টগ্রামে শুধুমাত্র এই এলিট শ্রেণীগুলোকে বারবার আপনার তেলের মাথায় তেল দেওয়া হচ্ছে। আমাদের পলিসি হওয়া উচিত ছিল, পাহাড়ের যতগুলো জনগোষ্ঠী আছে প্রত্যেক জনগোষ্ঠীকেই আপনার উন্নয়ন ঘটাতে হবে, প্রত্যেক জনগোষ্ঠী থেকে আপনার নেতৃত্ব তৈরি করে আনতে হবে, প্রত্যেক জনগোষ্ঠী থেকে তাদের বিষয়গুলো যেন তারা দেখতে পারে সেটা করতে হবে। তা কিন্তু হয়নি। দেখেন আপনি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান কে? চেয়ারম্যান উনি একজন চাকমা, সন্তুল আরমান নিজেই। আপনার 3টা জেলা পরিষদ হয়, জেলা পরিষদের চেয়ারম্যানগুলো যদিও এক্ষেত্রে একটু ভিন্নতা থাকে, রাঙামাটি সবসময় চাকমাই থাকে, বান্দরবান এবং খাগড়াছড়ির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকে, সেখানে মারমা এবং ত্রিপুরারা মাঝে মধ্যে চেয়ারম্যানের সুযোগটা পায়। আর আপনার এছাড়া যত রকমের মেকানিজম আছে, রাষ্ট্রীয় যত মেকানিজম আছে এবং আন্তর্জাতিক যেই ষড়যন্ত্রগুলো আমাদের হয়, সেখানে কিন্তু এই যে উচ্চাভিলাষীরা আছে, রাজনৈতিক উচ্চাভিলাষী, তারা কিন্তু তারা যা পেয়েছে তাতে সন্তুষ্ট না হওয়ার কারণে, তাদের কৃতজ্ঞতার অভাবের কারণে আজকে কিন্তু পাহাড়ে অশান্তিটাকে আরও দীর্ঘায়িত করা হচ্ছে। আচ্ছা, আমি আপনার কাছে আবার একটু থয় চিংমং চাকের কাছে আসতে চাই। আপনার 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 অবজারভেশনই জানতে চাই আগে, পরে আমরা বিশ্লেষণে যাব। আপনার কি মনে হয় যে পার্বত্য এলাকা এখন কেমন আছে? এখন মানে হলো যে ধরেন আপনি যখন থেকে জন্ম নিয়েছেন, যেদিন থেকে বুঝতে শুরু করলেন, তারপর থেকে কেমন আছে? স্বাভাবিক? আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম, লুচু ওয়ানসেবানাইমা, এবং আপনার বৈশাখী টিভির দর্শকদের এবং যারা আমাদেরকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলি যে শান্তি বাহিনী আপনারা অনেকেই শুনেছেন। শান্তি বাহিনী কি? শান্তি বাহিনীর কাজ কি? শান্তি বাহিনী মানে শান্তির পক্ষে কাজ করা যে বাহিনী, তাকেই শান্তি বাহিনী বলে। কিন্তু দেখেন আমাদের পার্বত্য চট্টগ্রামে এই শান্তি বাহিনীরাই মূল অশান্তির কারণ। আমার বাবা যখন আমার জন্মের আগে আমি শুনেছি আর কি, আমার বাবাকে বুট জুতা দিয়ে পাড়া দিত। কারণটা হচ্ছে তাদের কথা শুনতো না, বা তাদের যে বিষয়গুলো ফোর্স করতো যে এগুলো করতে হবে, ওগুলো করতে হবে, এগুলো করতো না। যার কারণে এরকম শুধু আমার বাবা না, আমার বাবার মতো হাজারো বাবা এরকম তাদের দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, আপনার নিপীড়িত হয়েছে।
সেই জায়গা থেকে আপনি যে বললেন পার্বত্য চট্টগ্রামের অবস্থা কেমন, এখন যে 1997 সালের আগে পরিস্থিতি ছিল একটা, সেটা পরিস্থিতি কেমন কেমন একটা দল ছিল একটা জেএসএস। এই যে কিছুক্ষণ আগে আমার সহ আলোচক বলছেন যে এখন জেএসএস থেকে আপনার মানে আরো 7টি আরো হয়েছে। 7টি না, মানে স্বঘোষিত 7টি, আরো অনেকগুলো অঘোষিত এরকম সংগঠন রয়ে গেছে। তাহলে এই যে কোটি কোটি টাকা ভাগ বাটোয়ারার মধ্যে দিয়ে ওরা আছে, আমরা কিভাবে ভালো থাকবো? এখন সব সময় আপনি ঢাকা শহরে কিংবা যারা কিনা সুশীল আপনার এই যে ঢাকা শহরে বসে বসে বিভিন্ন মিডিয়াতে টক শো কাঁপিয়ে বেড়ান যে এইরকম অনেক বাঙালি কিংবা অবাঙালি লোক দেখবেন যে পার্বত্য চট্টগ্রামের অনেক সুখ দুঃখের কথা বলেন, আমার দুঃখের কথা বলেন। তারা এই পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এরা কখনো দেখে এসছে কিনা যে আসলে সমস্যাটা কোথায়, দেখে আসেননি ভাই। ওরা ঢাকা শহরে বসে এসি রুমে সুন্দর সুন্দর গোস্ত পোলাও দিয়ে ভাত খায় আর পাহাড়ের সুখ দুঃখের কথা বলে। দুঃখের কথা বলবো আমরা যারা আমরা ভুক্তভোগী, ওরা তো এসি রুমে থাকে, কীভাবে ওরা ভুক্তভোগী হয়? তো এই জায়গা থেকে আমি যদি বলি যে পার্বত্য চট্টগ্রামে এই জায়গা থেকে আমরা অশান্তিতে আছি, যে শান্তি বাহিনীর এই যে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের মানে দৌরাত্মে আমরা অশান্তিতে আছি। এখন ওই যে উন্নয়নের কথা বলে অনেকেই, উন্নয়ন হয় না কেন, স্কুল হয় না কেন, শিক্ষা প্রতিষ্ঠান হয় না কেন? আপনার ওই যে রাঙ্গামাটিতে যে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, এখন এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার আগে কি পরিমাণ মিছিল মিটিং করেছে এই যাতে না হতে পারে? কেন করেছে এটা? আমার ছেলে, আপনার ছেলেরা, আমি আপনি তো এখানে গিয়ে লেখাপড়া করবো, তাই না? তাহলে এই বিশ্ববিদ্যালয়তে হতে দিতে চায় না কেন? কারণ এই বিশ্ববিদ্যালয়তে হলে এই এলাকার ছেলেরা শিক্ষিত হবে, এই এলাকার ছেলেরা শিক্ষিত হলে তাদের এজেন্ডা বুঝতে পারবে, তারা যে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তাদের পকেট রাজনীতি করছে, এটা আমরা বুঝতে পারবো বিধায় এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ওরা হতে দিতে চায় না। ওরা রাস্তা হতে দিতে চায় না। রাস্তা হতে দিতে চায় না কেন? ওরা বলে যে রাস্তা হলে বাঙালি আসবে। বাঙালি তো এদেশের নাগরিক, বাঙালি আসলে আমার ক্ষতি কোথায় বলেন? বাঙালি যদি পাহাড়ে যায় ক্ষতি কোথায়? ওরা বলে রাস্তা হলে বাঙালি আসবে, এই জন্য ওরা রাস্তা হতে দিতে চায় না। কিন্তু পরক্ষণে কি হয়, রাস্তা যদি হয় এখানে নিরাপত্তা জোরদার হবে। আমি থানায় ফোন দিব, মুহূর্তের মধ্যে থানা আপনার পেট্রোল টিম এসে আমাকে সেভ করতে পারবে। কিন্তু রাস্তা না থাকাতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ধরনের বিতর্কিত কথা বলে যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল পরিস্থিতি রাখতে চায়, তাদের ভাষায় পার্বত্য চট্টগ্রামের লোক শান্তিতে নাই। কিন্তু আমার ভাষায় বলি আমরা খুব শান্তিতে আছি। আমরা হ্যাঁ ঠিক আছে, আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি, এরকম শুধু পার্বত্য চট্টগ্রাম না, এরকম আপনি যদি বরিশাল বা আপনার দক্ষিণাঞ্চলে অনেক জেলা আছে যারা কিনা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক, তাহলে ওরা যেমন পিছিয়ে পড়া আমরাও ওইভাবে পিছিয়ে পড়ে আছি। সেই জায়গা থেকে যে আপনি হিসাব করেন, তাহলে ওরাও যদি পিছিয়ে, এরাও তো বলে না আমরা বঞ্চিত, কেন আমরা আমাদেরকে তাহলে বঞ্চিতের। আচ্ছা, আমি আপনাকে সুনির্দিষ্ট একটা প্রশ্ন করি। একটা হলো যে শান্তি বাহিনী তো, জি, বিশেষ করে শান্তি বাহিনীর সাথে তো আসলে বাঙালিদের ক্ল্যাশ থাকার কথা ছিল, এই কারণে যে তাদের জায়গা তারা এইটাই বলে সবাইকে। এক, আপনি তো পাহাড়ি, তাদের মতে মানে কি আপনার মতে, আপনি পাহাড়ে থাকেন। দুই হলো বাঙালি ধরেন যে যার বাড়ি কুমিল্লা, যার বাড়ি চট্টগ্রাম, যার বাড়ি সিলেট, যার বাড়ি রংপুর, সে তো গিয়ে রাঙামাটিতে কেন তার বসতি স্থাপন করবে বা খাগড়াছড়িতে কেন বসতি স্থাপন করবে, এটা আমি জানি না, এটার ব্যাখ্যা কী। আর তিন হলো হীরক রাজার দেশে আমরা একটা ডায়লগ শুনেছি যে ওরা যত বেশি জানে তত কম মানে। আপনাদের ওইখানে যেটা বুঝতে পারলাম যে বিশ্ববিদ্যালয় হলে আপনারা জেনে যাবেন কার কি জারি জুরি, তখন আপনারা কম মানবেন। এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ে যারা এই সংগঠনগুলো লিড দিচ্ছেন তারা কোথা থেকে আসেন, তারা আসলে কোথা থেকে এই ইয়েগুলো পায় এবং আপনাদের উপরে এই জুলুমগুলো করে, এই জায়গাতে আমরা আসবো ছোট্ট একটা বিরতি শেষে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
পার্বত্য শান্তি চুক্তি ও মূল্যায়ন সেটি নিয়ে আলোচনা আমাদের। আবার আসছি থোয়াই চিং মংচাক আপনার কাছে, যে 3টি প্রশ্ন করেছিলাম। একটি হলো যে আপনি নিজেই বললেন যে রাঙামাটি বিশ্ববিদ্যালয় হওয়ার আগে অনেক মিছিল মিটিং হয়েছিল, এবং এই মিছিল মিটিং কেন? আমরা তো মিছিল মিটিং হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু প্রতিষ্ঠা না হওয়ার জন্য মিছিল মিটিং হলো, এটা একটা অদ্ভুত জিনিস। এবং আরও বিষয় হলো যে এইটা মিডিয়া খুব একটা কাভার করে না। কারা মিছিল মিটিং করলো, কেন করেছিল? 2 হলো এই যে 7টি স্বঘোষিত এবং অঘোষিত, এদের আসলে লিডটা কোথা থেকে আসে? এরা কেন এই জায়গা থেকে এই কাজটা করছে? আধুনিক বিশ্বে কিন্তু রাষ্ট্র থেকে রাষ্ট্র তৈরি করাটা খুব কঠিন বিষয়। মানে ধরেন আপনি বাংলাদেশকে ভেঙে এখন যুদ্ধ করে একটা রাষ্ট্র বানাবেন, বা যে কোনো দেশকে ভেঙে, যেমন ইরানকে কিন্তু যুক্তরাষ্ট্র দখল বা ভেনেজুয়েলাতে কিন্তু দখল হয়ে যায় নাই, ওই যেটা নাই এখন আর। কিন্তু তাহলে এখানে তারা কি চায়, এখানে বাংলাদেশের ক্ষেত্রে কি যায়? আর শান্তি বাহিনী তো আপনাদের জন্য কাজ করার কথা ছিল, আপনি কেন নির্যাতিত হবেন শান্তি বাহিনীর দ্বারা, বা আপনি বা আপনার মতো যারা আছে? জি দেখেন, আমরা পার্বত্য চট্টগ্রামের বৈষম্যের কথা বললে অনেকে যে দেখবেন বাঙালিরা বৈষম্যের কথা বলে, আমরা মনে করি যে বাঙালিরা বৈষম্যের শিকার মনে করি, এবং এটা প্রচলিত আছে। তবে শুনে এটা আশ্চর্য হবেন আপনি, এই পার্বত্য চট্টগ্রামে নট অনলি বাঙালির সাথে এখানে চাকমা জাতি ব্যতীত যতগুলো জাতি আছে, চাকমা জাতি বললেও আবার সবাইকে ঢালাওভাবে বলা যাবে না, আপনার যারা এলিট চাকমা আছে না, এই এলিট চাকমারা আপনার ভারতের পেট্রোনাইসে এই অশান্তির কাজগুলো করে। এখন আমি আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে, পিছনে ফিরে না গেলে আপনার কাজগুলো হবে না। আমরা এভাবে বলি শুনি, এটা বলা আছে 1947 সালে দেশভাগের সময় পাকিস্তান এবং ভারত যখন হচ্ছিল, পার্বত্য চট্টগ্রামের লোকজন ভারতের পতাকা উত্তোলিত হয়েছে, এটা আমরা সবাই জানি। তাহলে 1947 সালে ভারত পার্বত্য চট্টগ্রামকে রাখলো না, 71-এর পরে এসে কি এমন অঘটন বা কি জিনিস এরা গুপ্তধন খুঁজে পেল, এরা পার্বত্য চট্টগ্রামকে ওরা নিয়ন্ত্রণে রাখতে চায়। এই পার্বত্য চট্টগ্রামের সন্তু লার্মাকে ওরা অস্ত্র ট্রেনিং দিয়ে পার্বত্য চট্টগ্রামে অশান্তি অস্থিতিশীল পরিস্থিতি রাখতে চায়। কারণটা কি? লাভটা কার? লাভ আসলে এই পার্বত্য চট্টগ্রাম মানুষের জন্য না। সন্তু লার্মা বলে আমরা পার্বত্য চট্টগ্রাম মানুষের জন্য আমরা কাজ করছি, পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত মানুষের কথা বলছি। তাহলে নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে গেলে সে প্রতি বছর 1200 থেকে 1500 কোটি টাকা ওরা চাঁদা উত্তোলন করে। যে রিসেন্টলি বন্যা গেল, এই বন্যাতে 1200 কোটি টাকা 12 পয়সা ওরা এই পাহাড়ে বিলি করে নাই। যারা আমাদেরকে শত্রু হিসেবে শিখিয়েছে, যেমন এই যে আমার পাশে যিনি আছেন সহ-আলোচক, তিনি তো বাঙালি, আমি আমার শত্রু, আপনি উপস্থাপক, আপনিও কিন্তু আমার শত্রু। কার ভাষায়? সন্তু লার্মা জেএসএস এর ভাষায়। পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ যতগুলো আঞ্চলিক সংগঠন আছে তাদের ভাষায় আপনি আমার শত্রু। এখন এই শত্রুরাই এই বন্যার সময় এসে তাদের সাংসারিক খরচ বিপদে আপদে পড়লে যে এখান থেকে আমরা উদ্ধার পাবো বলে যে মাটির ব্যাংকে রেখে যে টাকাগুলো জমিয়েছিল, সে মাটির ব্যাংকের টাকা ভেঙে পাহাড়ে এসে ওরা নিজের ভাই, দেশি ভাই মনে করে, বাংলাদেশি মনে করে আমাদেরকে উদ্ধার করতে আসছে। সন্তু লার্মা কথায়, এই তথাকথিত বুদ্ধিজীবীরা কথায়, ইফতেখাররা কথায়, সুলতানা কামালরা কথায়। এই যেমন আজকে আপনার এদেরকে খুঁজে পাবেন না আপনি। যে সেনাবাহিনীকে আমাদেরকে বলা হয় সেনাবাহিনী হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জাতিগুলো অস্তিত্ব হুমকির মূল কারণ, এই সেনাবাহিনীরাই তো আমাদেরকে বন্যার হাত থেকে উদ্ধার করেছে। এই সেনাবাহিনীরাই তো যখন গহীন পরিস্থিতিতে আপনার জঙ্গলে যখন বাঘ ভাল্লুক কামড় দেয়, তখন হেলিকপ্টারে নিয়ে এসে চট্টগ্রামে উদ্ধার করে নিয়ে এসে এই সেনাবাহিনীরাই তো আমাদেরকে চিকিৎসা সেবা দেয়। তাহলে যাদেরকে আমরা শত্রু মনে করছি, সেই শত্রুরাই আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। যারা আমাদেরকে আপন বলছে, কাছের বলছে, আমাদের অধিকারের কথা বলছে, এরাই আমাদেরকে জিম্মি করছে। আমরা যদি এবারে একটা কথা বলি আপনাদেরকে, থানচি শুনেছেন আপনারা সবাই? থানচিতে যে মৃগ জাতিগুলো আছে, সেই মৃগ জাতিগুলো এই বছর আম বিক্রি করতে পারেনি। গাছ থেকে পরে পরে আম পচে গেছে।
এই আম ঢাকা শহরে আসলে 200-250 টাকায় বিক্রি হয়, ওইখানে অথচ ওরা বিক্রি করতে না পেলে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কেন? ওখানে ব্যবসায়ীরা যেতে পারেনি, ব্যবসায়ীরা ভয়ে যায়নি। ব্যবসায়ীরা ভয়ে যায়নি কেন? আপনি আম বেচবেন 200 টাকায়, ওরা চাঁদা চেয়ে বসে আছে 400 টাকা, ব্যবসায়ী যাবে কিভাবে? তাহলে এই ম্রো জাতি তো জাতির পক্ষেই তো সন্তুলামা কথা বলছে, এই ম্রো জাতির পক্ষেই তো নাথানবাবু কথা বলছে, এই ম্রো জাতির পক্ষেই তো ইউপিডিএফ বা সন্ত্রাসী বাহিনীগুলো কথা বলছে। তাহলে ওরা তো এই যে আম যেখানে 200 টাকায় বিক্রি করার কথা, কিভাবে এটা 500 টাকায় বিক্রি করা যাবে, এই পরামর্শ তাদের দেওয়ার কথা ছিল, আর দেয়নি ভাই। এটাই হচ্ছে তাদের পরিস্থিতি। এই জায়গা থেকে আপনি বললেন যে ওরা আমাদের পক্ষে কথা বলে, আমরা শান্তির জন্য কাজ করে। কিভাবে শান্তি করে? ওরা কাগজে কলমে শান্তির কথা বলে। সন্তুলারমার নাতি কোথায় আজকে? চঞ্চনা চাকমাকে হয়তো আপনারা চিনেন। বছরে যখন ওই যে জাতিসংঘ যখন একটা কনভেনশন হয়, এই কনভেনশনে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চটাং রসাত্মক কথা বলে। লাভ কি তাদের? তারা কি বাংলাদেশ থেকে বড় হয়েছে? অগস্তিনা চাকমা সন্তুলারমার নাতি কোথায় বড় হয়েছে? সে বড় হয়েছে কানাডায়। বাংলাদেশের পরিস্থিতি সে জানে না। সন্তুলারমার নাতি অস্ট্রেলিয়ায় বড় হয়েছে। চঞ্চনা চাকমা দেশের বাইরে ভিন দেশে বড় হয়েছে। কিসের টাকায়? এই চাঁদার টাকায় ওরা ভিন দেশে গিয়ে লেখাপড়া করছে, আর আমাদেরকে জিম্মি করে আমাদেরকে বলছে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চায়। কাদের বিপক্ষে? এই সেনাবাহিনীর বিরুদ্ধে, এই বাংলাদেশের বাঙালি সংখ্যাগরিষ্ঠ বাঙালির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম শেখায়। আর তাদের ছেলে মেয়েদেরকে সব কটাকে বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় ডিগ্রি পড়াচ্ছেন। এটাই হচ্ছে তাদের দেশপ্রেম, এটাই হচ্ছে তাদের জাতপ্রেম। এই জাতপ্রেমের কারণে আজকে পাহাড়ে দেখবেন কেউই আমরা শান্তিতে নাই। আপনি হয়তো শুনবেন রেনমিচ্চা জাতির নাম, কোনো জাতির নাম শুনেছেন? রেনমিচ্চা মাত্র 6 জন লোক আছেন যারা নিজের ভাষায় কথা বলতে পারেন। কই এই সন্তুলারমারা তো এই 1200-1500 কোটি টাকার যে চাঁদার ভাগ আছে, এই চাঁদার টাকা 100 কোটি টাকা বা 1 কোটি টাকাও যদি এই জাতির পিছনে যদি ব্যয় করতো, এই রেনমিচ্চা জাতি আজকে বিলুপ্তি প্রায় হতো না। 6টা জাতি এখন পার্বত্য চট্টগ্রামে ইনডেঞ্জার, মানে তারা হারিয়ে যাচ্ছেন। যেমন এদের মধ্যে আমিও একজন, আমার জাতীয় হারিয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার ভাষায় কথা বলতে পারি না, বাংলা ফ্লুয়েন্টলি বলতে পারি কিন্তু আমার ভাষা বলতে পারি না। এই যে আমি যে হারিয়ে যাচ্ছি, সন্তুলারমাকে আমাকে এসে উদ্ধার করার চেষ্টা করছে। তাহলে এই জায়গা থেকে সন্তুলারমাকে কে পেট্রোনাইজ দিচ্ছে? জাতিসংঘে পেট্রোনাইজ দিচ্ছে। এখন এই কথা বলতে গেলে বলবেন যে জাতিসংঘের আপনি টানলেন কেন? যে আমাকে আজকে আপনি উপজাতি হিসেবে চিনেন, আগামীকাল আদিবাসী দিবস সারা পৃথিবীতে পালিত হবে। এই আদিবাসী হিসেবে আমাকে বেঁচে থাকার জন্য কেন টাকা দেয়? আমাকে চাক হিসেবে বেঁচে থাকার জন্য কেন আমাকে টাকা দেওয়া হয় না? বলেন, প্রশ্ন উত্তর আছে? জাতিসংঘের কাছে আমার এই প্রশ্নগুলো, জাতিসংঘ পর্যন্ত আমার এই বক্তব্য যাবে কিনা আমি জানি না, কিন্তু সন্তুলারমা এই বক্তব্যগুলো উল্টোভাবে ওখানে গিয়ে বলে যে আমরা খুব না খেয়ে আছি, আমাদেরকে মেরে ফেলতেছে, আমাদের অস্তিত্ব সংকটগুলো। ওরা কোন ছবিগুলো তুলে জানেন? রাজা দেবাশিস রায় সন্তুলারমাগুলো গহীন পাহাড়ে যাবে, জুম চাষ করে বছরে আপনার 6 মাস পরিত্যক্ত জুম ঘর, মানে ঘর আছে না, এই ঘরগুলো ছবি তুলে জাতিসংঘে গিয়ে এগুলো দেখাবে, দেখি বলবে দেখেন পাহাড়ের কি অবস্থা। বাংলাদেশের মানুষ, এই বাঙালিরা আমাদেরকে কিভাবে নির্যাতন করে রেখেছে দেখেন, ঘর একটা করতে পারতেছি না আমরা, অথচ এই ঘর করতে দিচ্ছে না এরাই। তাহলে কার কাছে বিচার চাইবে বলেন? যে আপনি বললেন মিডিয়া পার্বত্য চট্টগ্রামে, এই যে আমি ধর্ষণের বিরুদ্ধে না কিন্তু, মানে ধর্ষণ যারা করে, মানে ধর্ষণের পক্ষে না আর কি। তাহলে এই যে ধর্ষণের বিচার চাই, ফেস্টুন, প্লেকার্ড বা ব্যানারে স্লোগান ওরা কি বলে? সেনা প্রত্যাহার করো। পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি ঘটনা ঘটছে ধর্ষণের, কিন্তু সেনা প্রত্যাহার করো। হ্যাঁ, আমি বিচার চাচ্ছি ধর্ষণের। বিচার চাওয়ার নৈতিক অধিকার আছে, তার সাংবিধানিক অধিকার আছে, আপনি চাইতে পারেন। আপনার পক্ষে যে আমি দাঁড়ানোর স্কোপ তো আপনি রাখেন না ভাই। কিভাবে দাঁড়াবো আমি? ধর্ষণের বিচার চান, বলেন যে এই বাঙালি হটাও পার্বত্য চট্টগ্রাম থেকে। ধর্ষণের বিচার চান, বলেন যে সেনাবাহিনী হটাও। আশ্চর্য ঘটনা। চান ধর্ষণের বিচার, বলতেছেন সেনাবাহিনী হটাও। এই সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামকে শেষ করে ফেলতেছে, এই বাঙালি শেষ করে ফেলতেছে। শুধু ধর্ষণ না, পার্বত্য চট্টগ্রামে অধিকারের নামে যতগুলো আন্দোলন হয়, প্রত্যেকটা আন্দোলন হচ্ছে রাষ্ট্রবিরোধী আন্দোলন।
এই রাষ্ট্রবিরোধী আন্দোলনগুলো এই মিডিয়াগুলো প্রমোট করে ভাই, ফলাও করে প্রমোট করে। কি পায় আমি জানি না। এই যে বৈশাখী টিভি আজকে আসছি, আপনাদের শোটা প্রায় সময় দেখি। আজকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার জাতি মাত্র ৬-৭ হাজার জাতি সংখ্যার জনসংখ্যার লোক আমরা। তাহলে এই ৬,০০০-এর মধ্যে আমি একজন, আমি সৌভাগ্যবান মনে করছি। তাহলে বাংলাদেশে এতগুলো স্যাটেলাইট মিডিয়া আছে, টিভি চ্যানেল আছে, এই টিভি চ্যানেলগুলো পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলে না কেন? আমাকে কখন ডাকে জানেন? যখন পাহাড়ে আগুন জ্বলে, ঘি ঢালার জন্য, যাতে আরো একটু জ্বলে। তাহলে এখন শান্ত পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির সময় আমাকে কেউ ডাকছে? ডাকছে না। কেন ডাকছে না? তাদের রেভিনিউ হবে না, তাদের ভিউ কম হবে, তাদের টাকা পয়সা নাই ওখানে, ডাকছে না ভাই। আজকে আমরা প্রোগ্রাম করলাম বিশ্ব আদিবাসী দিবস, যে আমরা আদিবাসী নই, আমরা বাংলাদেশি, বাংলাদেশের পক্ষে বাংলাদেশি হিসেবে আমরা নিজের জাতিসত্তার পরিচয় বাঁচতে চাই। ম্র তার পরিচয় বাঁচবে, আমি চাক পরিচয় বাঁচবো, টংচঙ্গা পরিচয় বাঁচবে, বম জাতি পরিচয় বাঁচবে। এই পরিচয় আমরা বেঁচে থাকতে চাই এবং এরপরে হচ্ছে আমরা বাংলাদেশি। যখন আমি এই প্রোগ্রামটা পাহাড় থেকে 200-300 লোক নিয়ে এসে যখন প্রোগ্রামটা করলাম, দেখলাম যে 6-7টা মিডিয়া আসছে, কিন্তু নিউজ কভার করা নেই। তো এই দুঃখের কথা কাকে বলবো বলেন? আমি কি দেশের বিরুদ্ধে কাজ করছি? দেশের বিরুদ্ধে কাজ করলে আপনি ফলাও করে প্রচার করছেন, আর দেশের পক্ষে আমরা কথা বলছি, আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। থোয়াই চিংমং আমি আসবো আবার। আমি একটু থোয়াই চিংমংকে একটু বেশি দিলাম, এইচ এম ফারুক। তো ফারুক, আমি দুটো বিষয় ওনার আলোচনার মধ্যে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে যে কথাটি বলেছে মিডিয়া, সেটি হলো যে বাংলাদেশি জাতীয়তাবাদ যদি খুব বেশি অযৌক্তিক হতো, তাইলে আওয়ামী লীগ এটাকে ফেলে দিত। আওয়ামী লীগ দেখেছে যে এই একটা জিনিস, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে গিয়েছেন, সেটাকে কোনো মতেই ডানে বামে ফেলানো যায়নি। এতটা যৌক্তিক লজিক্যাল যে জায়গা, যেটা বিএনপিও আসলে এই জায়গাটাকে খুব বেশি মানুষের কাছে নিতে পারে কিনা আমি জানি না। বিএনপি তাদের প্রতিষ্ঠিত দল, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের যে শক্তি, যেটি থোয়াই চিংমংয়ের কথার মাধ্যমে বেড়ে আসলো, যে আমরা এই জাতীয়তাবাদের ছাতার তলে আমরা সব জাতি আছি, তাহলে সবাই একসাথে যাবে। এই জায়গাটা নিয়ে একটু আপনার অবজারভেশন বলবেন। আরেকটি হলো যে যেটি বললো যে এই যে ভিকটিম কার্ড প্রদর্শন, জাতিসংঘে এখনও চাকমারায় মানে জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মার লোকরা ভিকটিম কার্ড প্রদর্শন করে, যে দেশের বিরুদ্ধে কথা বলে, তারপর এনজিও টাইপের টাকা পয়সা আনে। আচ্ছা, আপনার প্রথমটাতে যাই। আমাদের যে জাতীয়তাবাদের যে ধারণাটা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই ধারণাটা এনেছেন, এটি থেকে সরার আসলে সুযোগ কারো নাই। এটি আমাদেরকে বরং এক রাষ্ট্র, এক ভাষা, এক জাতির যে তত্ত্ব, এই তত্ত্বে আমাদের যে কিছু মুষ্টিমেয় ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, এদেরকে কিন্তু বাদ দেওয়া হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেখুন, 1972 সালে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময়ের যে নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার একটি শব্দের কারণে 26টি বছর পার্বত্য চট্টগ্রাম জ্বলেছে। সেখানে গেরিলা যুদ্ধ হয়েছে, রাষ্ট্রের সাথে সরাসরি ঘোষণা দিয়ে বিদ্রোহ হয়েছে। উনি বলেছিল তোরা বাঙালি হয়ে যা। এটি তো হতে পারে না। আসলে একটি জাতি তার পরিচয়ে থাকবে, সে যদি একজনও থাকে তার জাতিকে আমি খাটো করতে পারি না। দেখুন, পার্বত্য চট্টগ্রামে যেটি যুগে যুগে হয়ে আসছে বা এখনও হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসা দরকার। আমাদের সারা দেশে যেমন আমাদের জাতীয় পরিচয়, জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি, তেমনিভাবে পাহাড়ের জন্য একটি নির্দিষ্ট পরিচয় কিন্তু পাহাড়িদের জন্য আনা উচিত। যেমন ওইখানে এক পক্ষ আরেক পক্ষকে বলছে স্যাটেলার, সেম আবার এই পক্ষও কিন্তু ওই পক্ষ বলছে স্যাটেলার। যুক্তিটা কি দেখেন, আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাইয়েরা আছে, তারা বাঙালিদেরকে বলছে স্যাটেলার। তাদের যুক্তি হচ্ছে বাঙালিরা জাস্ট পার্বত্য চট্টগ্রামের বাহির থেকে এসে ওখানে বসবাস করছে, এই জন্য স্যাটেলার। আবার বাঙালিরা কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাইদেরকে স্যাটেলার বলে। তারা কোন যুক্তিতে বলে? বলছে তোমাদের পূর্বপুরুষরা এই বাংলা ভূখণ্ডের বাহির থেকে আসছে, বার্মা থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, লাওস থেকে আসছে, কম্বোডিয়া থেকে আসছে, চীন থেকে আসছে, এই কারণে তোমরা হচ্ছে অরিজিনালি স্যাটেলার, বহিরাগত। কিন্তু দেখুন, আমাদের রাষ্ট্র যখন
ব্রিটিশ থেকে যখন স্বাধীন হলো 1948 সালে, তখন কিন্তু এটা মীমাংসা হয়ে গেছে আমাদের 47-এ। তখন আমাদের আর কিন্তু কে বহিরাগত থেকে আসছে, কে কোথা থেকে আসছে এই বক্তব্য আর টিকে না। আমরা সবাই একটি ভূখণ্ডের বাসিন্দা হয়ে গেছি। তারপর দেখুন 1971-এ সেটা আরও সুসংহত হয়ে গেল, আমরা সবাই বাংলাদেশি। সেটা বাঙালি বলার কারণে একটা প্রবলেম হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান সাহেব সেটা খুব অল্প সময়ের মধ্যে আবার এটা রিকভার করেছে। এখন তারপরেও 72-এ এই সমস্যাকে ধরে 73-এ শান্তি বাহিনী গঠন করে জেএসএস পাহাড়ে যে আন্দোলনটা করেছে, যে গেরিলা সংগ্রাম করেছে, সেটি কিন্তু 97 সালে পার্বত্য চুক্তির মাধ্যমে মীমাংসিত হয়ে গিয়েছে। তাদের দাবি, কেননা সেখানে তারা তাদের দাবি, তারা উপজাতি হিসেবে নিজেদেরকে স্বীকার করে এই চুক্তি করেছে। চুক্তির মাধ্যমে যেই নিজেরা স্বীকার করে নিল আমি উপজাতি, আবার পার্বত্য চট্টগ্রাম হবে উপজাতি অধ্যুষিত এলাকা। এবং আপনি দেখবেন পার্বত্য চুক্তি, যেটিকে আপনি বারবার শান্তি চুক্তি বলছেন, আসলে শান্তি চুক্তি বলে বাংলাদেশে কোনো চুক্তি হয়নি, হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যেটিকে কথিত শান্তি চুক্তি রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই চুক্তিটি কেন শান্তি চুক্তি নয় সেটির আলাদা একটি ব্যাখ্যা আছে। কারণ হচ্ছে এই চুক্তি শুধুমাত্র একটি জনগোষ্ঠীর সাথে ডায়লগ করে কথা বলে এই চুক্তি করেছে সরকার। পার্বত্য চট্টগ্রামে যেখানে 14টি জনগোষ্ঠী আছে, তার মধ্যে একটি বৃহৎ জনগোষ্ঠী যার বর্তমানে 51 থেকে 52% জনসংখ্যা, সেই জনজাতির সাথে চট্টগ্রামের 51% টোটাল পার্বত্য চট্টগ্রামের যে জনসংখ্যা তার 51 থেকে 52% হচ্ছে শুধু বাঙালি, 25% হচ্ছে চাকমা আনুমানিক, এবং 10 থেকে 12% হচ্ছে মারমা, 7 থেকে 8% হচ্ছে ত্রিপুরা, আর বাকি যে 4 বা 5% থাকে সেটা পুরোটা মিলে হচ্ছে আমাদের বাকি প্রায় 10টি জাতি। এখানে একটু খেয়াল করবেন, মানে আমাদের এমনও জাতি আছে পার্বত্য চট্টগ্রামে যার জনসংখ্যা 10 লক্ষ, আবার এমনও জাতি আমাদের পার্বত্য চট্টগ্রাম আছে যার জনসংখ্যা মাত্র 10,000 অথবা 500। কিন্তু সেখানে এই যে জনসংখ্যার বিচারে ক্ষুদ্র, কোনো জাতি কখনো ক্ষুদ্র হয় না, কিন্তু সব জাতিই হয়। এই জনসংখ্যার বিচারে যারা ক্ষুদ্র তাদেরকে কিন্তু একদম আপনার পাশ কাটিয়ে এই চুক্তিটা করা হয়েছে। আবার জনসংখ্যায় যারা সংখ্যা গরিষ্ঠ তাদেরকে তো টোটালি এই চুক্তির কোনো আলোচনাতেই আনা হয়নি, যার কারণে চুক্তির পর থেকেও কিন্তু পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হতে পারেনি। এই চুক্তিটি আসলেই শান্তি চুক্তি হতে পারতো যদি পাহাড়ের সকল জনগোষ্ঠীকে এখানে সম্পৃক্ত করা যেত। স্টেক হোল্ডারদের না মতামত নিয়েছে, না সকল স্টেক হোল্ডারদের জন্য আলাদা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। অন্তত পক্ষে এখানে যদি আপনার জনসংখ্যার ভিত্তিতেও যদি একটি সুযোগ সুবিধার পদ্ধতি গ্রহণ করা হতো, তাহলে অন্তত যে জনসংখ্যা 50 জন আছে সে 50 জন সুযোগ নিত, যিনি একজন আছে উনি একজনেরটাই নিত। কিন্তু এখন যেটি হয়ে গিয়েছে এখানে সেটা যুক্ত করি আপনার জি বলুন। এটা তো চুক্তি বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে মানুষের শান্তির জন্য কিংবা পার্বত্য চট্টগ্রামকে শান্তি রাখার জন্য এটা করা হয় না। আমি ওই জায়গায় ওটাই বলছি, আমি মানে এই চুক্তিটা যে আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য করেছে বিষয়টা তা না। এটা করেছে এক পক্ষ করেছে সন্তুল আরমারা, তারা করেছে তাদের সুযোগ সুবিধার জন্য, ক্ষমতায়নের জন্য। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন উনি একটি শান্তিতে নোবেলের জন্য। আবার ভারত যেটা করেছে, ভারত চেয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ঠিক আছে, এইটার ফল হচ্ছে আজকে আমাদের এই চুক্তি। আচ্ছা, এখন এখানে দেখুন পার্বত্য চট্টগ্রামে চুক্তি হয়ে গেল, তাদের সেই পুরনো দাবি দেওয়া সব শেষ, তাহলে তার কোনো সমস্যা থাকার কথা ছিল না। 1 মিনিট পর একটা বিরতিতে যাব, এটা আপাতত শেষ করুন, পরে আবার আসবো। আচ্ছা, আমি বিরতিতে যাওয়ার আগে বলে যাই, থয় চিংমং আপনার কাছে আবার আসবো। থয় চিংমং চাক, আপনি যে ইঞ্জিনিয়ার হয়েছেন যার কারণে ওদের কিন্তু সমস্যা হচ্ছে যাদের কথা বলছেন, কারণ আপনি এত কথা বলতে পারছেন। এইটা হলো খুব সহজ বিষয়, যেই জাতি যত অশিক্ষিত থাকবে তাকে দমিয়ে রাখা যায়। এবং আরেকটি বিষয় আছে, সেটি HM ফারুককে বলি, সেটি হলো মিডিয়া। আপনি নিজেও সাংবাদিক, আমি সাংবাদিকতা করি। আদিবাসী দিবসকে বাংলাদেশের কিছু মিডিয়া পার্বত্য চট্টগ্রামের যে জনগোষ্ঠী তাদের সাথে মিলিয়ে এক ধরনের হাইপ তোলে, এবং এই হাইপে যেটা হয় যে উপর দিয়ে মনে হয় যে ইমোশনালি খুবই অ্যাট্রাক্টেড, এবং বাংলাদেশের জাতি কিন্তু খুবই ইমোশনাল, যে কারণে আমরা 17 বছরে স্বজন হারানোর বেদনা শুনতেই আমরা কেটে গিয়েছি। তো স্বজন হারানোর বেদনা ওনার যেমন ছিল, কিন্তু এই যে 1400 মানুষ মারা গিয়েছে এই স্বজন হারানোর বেদনা আমরা শুনি না। তো সেই কারণে ইমোশনকে ভিত্তি করে যে পত্রপত্রিকাগুলো বিক্রিতে গিয়েছে এবং তাদের সম্পাদকদের এখন বেশ কিছু ঘটনা উঠে আসছে, এই জায়গায় মিডিয়ার আসলে
কাজটা কী ছিল সেটি নিয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে। আর থোয়াই চিংমং, আপনি তো যেটি বললেন যে আপনারা যেভাবে নিষ্পেষিত হচ্ছেন, এটা কাদের দ্বারা নিষ্পেষিত হচ্ছেন এটা পরিষ্কার করবেন। আবার 1 মিনিট পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি যে কথাটি বলছিলাম যে মিডিয়ার একটা বিষয় আছে যে এই আদিবাসীর কথা বলে আমরা বড় বড় অনুষ্ঠান হতে দেখি ঢাকায়। সেখানে আদিবাসী যে মুখগুলো থাকে তারা বেশিরভাগ সময় দেখা যায় যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটায় পড়ালেখা করে, আদিবাসী কোটায়। অর্থাৎ দেশের কিন্তু সুবিধা সে নিচ্ছে, আদিবাসীর আন্দোলনে যুক্ত হচ্ছে। আদিবাসী আন্দোলনের পেছনে আমরা দু একটা পত্রিকা, দু একটা স্পেসিফিক এনজিওর কাজ দেখি, এবং তারা আবার স্পেসিফিক, তাদের আরও গুরুত্ব, আরও ভিতরে গেলে দেখা যায় তারা একটা স্পেসিফিক রাজনৈতিক মতাদর্শের মধ্যে দিয়ে বেড়ে উঠছে, যারা সারা বাংলাদেশকে এক জাতির মধ্যে নিতে চায়। আর এটি নিয়ে একটা আলোচনা আসবো। আর থোয়াই চিংমং, আপনাকে বলেছিলাম যে আপনাদেরকে নির্যাতন তো করার কথা না, এখন পার্বত্য পরিষদ না, আঞ্চলিক পরিষদ, এটি জেলা পরিষদের চেয়েও শক্তিশালী, জেলা প্রশাসকদের চেয়েও শক্তিশালী। সেখানে ওনাদের কথা ছাড়া অনেক কিছুই ঘটে না, আমি যতটুকু জানি। এইটা আপনারা কিন্তু ভাগ্যবান একদিক দিয়ে যে আপনি বাংলাদেশের মধ্যে এক বাংলাদেশে দুই আইনে চলছেন, কাশ্মীর থেকে এটি ইন্ডিয়া উঠিয়ে নিয়েছে। তো এরপর আপনাদের শান্তি ফিরল না, বুঝলাম না বিষয়টা। এটা শান্তি ফিরবে কিভাবে? এটা বলাটা মানে সংবিধান বিরোধী হবে কিনা আমি বুঝতে পারতেছি না, তো বলতে বাধ্য হচ্ছে। আমি বাংলাদেশের নাগরিক থেকে, কিন্তু আমি ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক। কেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক বললাম? বাংলাদেশের আইন হচ্ছে 1972 সালের আইন, পার্বত্য চট্টগ্রাম চলে 1900 সনের আইন। 1900 কবে আর 72 কবে? তাহলে 72 বছর পিছিয়ে আমরা ওই আইনটাকে ফলো করছি পার্বত্য চট্টগ্রামে। এখন আমাকে বলা হচ্ছে এটা নাকি আমার প্রথাগত আইন। এই প্রথাগত আইনটা কবে ছিল? 1900 সনের আগে এই প্রথাগত আইনটা কই ছিল? 1900 সনের পর থেকে এই 1900 সনের আইনটা আমার জন্য কেন? এই আইনটাই আমার জাতির অস্তিত্ব হুমকির কারণ। এখন এই যে প্রথাগত আইনের লোভ দেখিয়ে বারে বারে আমাদেরকে যে বলছেন, আপনি বললেন যে কিভাবে আমরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। স্পেসিফিক যদি আমি বলি, এই পার্বত্য চট্টগ্রামে স্বৈরাচার বা শোষক জাতি হচ্ছে চাকমা। এখন চাকমা ভাইরা অনেকে আমার এই কথা শুনলে হয়তো বা রাগ করতে পারেন। আমি দীর্ঘ 10 বছর ধরে পার্বত্য চট্টগ্রামের শান্তি স্থিতিশীলতার পক্ষে কথা বলে আসছি। এমন কোনো চাকমা ভাইয়ের কমেন্ট আমি আজও পাইনি যে চাকমা ভাই আমাকে সাবাস বলেছেন, তুমি দেশের পক্ষে কথা বলছো। তাহলে এই এত লোক গেল কোথায়? কিন্তু আমাকে কটূক্তি করেছে, আমাকে হেনস্থা করেছে, এরকম অনেক হাজার হাজার এক্সাম্পল আমি আপনাকে দেখাতে পারবো। তাহলে এই চাকমারা নট অনলি বাঙালি, এই পার্বত্য চট্টগ্রামের যতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতিকে এরা জিম্মি করে ফায়দা নিচ্ছে, সুবিধা নিচ্ছে। এই ফায়দা নেওয়ার জায়গা থেকে আপনি বললেন আমাকে কেন বা লোকেরা কেন আমাদেরকে আদিবাসী বানাতে চায়। এই যে ঢাকা শহরে আপনি যাদের কথা বলেন, যে মিডিয়াগুলো কথা বলেন, যে ব্যক্তিদের কথা বললেন, এরা হচ্ছেন আদিবাসী না তো প্রো আদিবাসী। আমরা প্রো আইফোন বলি না, প্রো ম্যাক্স। ওরা হচ্ছে আদিবাসী, প্রো আদিবাসী। আমরা হচ্ছে আদিবাসী, ওরা হচ্ছে প্রো আদিবাসী। কেন? এরা কেন আমাদেরকে আদিবাসী বানাতে চায়? আপনি বাঙালি, বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাঙালি, তাহলে আপনি আমাকে আদিবাসী বানাতে চান কেন? আদিবাসী বানাতে চান এই কারণে, আদিবাসী বানালে জাতিসংঘ আপনাকে ফান্ড দিবে। এই ফান্ড টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন, এবং ইউরোপ আমেরিকায় এই যে চাকরি শেষে রিটায়ারমেন্ট একটা আছে না, রিটায়ারমেন্ট শেষে গিয়ে আপনি ইউরোপের একটা গ্রিন কার্ড পাবেন। সেই গ্রিন কার্ডের লোভে আপনি যে দেশকে বিকিয়ে দিচ্ছেন, এই দেশের মানুষের মাঝে যে একটা বিভাজন তৈরি করছেন, কি লাভ হচ্ছে আপনার? আমার 30 সেকেন্ডে শেষ করবেন, আমাদের সময় শেষ। আপনি শেষ করেন, আরো 30 সেকেন্ড বলতে কি লাভ হচ্ছে? তাহলে
আমি শেষ করছি, তাহলে এটা এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? এখান থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে এই সংবিধান। এই সংবিধানের দোহাই দিয়ে আমাকে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে অস্ত্র ধরানোর জন্য বাধ্য করে, আমাকে বলে সংবিধানে আমাকে অস্বীকার করা হয়েছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করি যে এই সংবিধানে আমাকে নাম উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব সুরক্ষার স্বার্থে বাংলাদেশে 50টা গেজেটেড জাতি আছে, 50টা জাতিকে এখানে উল্লেখ করেন। 2টা পাতা যাবে ভাই, দেশের সার্বভৌমত্বের জন্য 2টা পাতা, সংবিধানের 2টা পাতা কিছুই না। কিন্তু আপনি এই 2টা পাতা উল্লেখ না করার কারণে আমাকে উপজাতি কিংবা এখন আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এখন সবাই দাবি করছে। দেখবেন পাহাড়ে সংরক্ষিত নারী আসনের এবং সমতলে সংরক্ষিত নারী আসন আন্না মিন্স হয়তো আপনারা চিনেন, এবং পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের মাধবী মার্মা এমপি, ওনারাই চিনেন। এনারা ওই যে আপনি যাদের কথা বললেন ইফতেখারদের সাথে মিলে ওরা আমাদেরকে আদিবাসী বানানোর জন্য করছে। এরা সংসদে বসে বসে আমাদেরকে আদিবাসী বানানোর চেষ্টা করছে, আর ওদেরকে সসম্মানে আপনার আজও বহাল তবিয়তে তাদের চেয়ারটা আছে কেন? তাদের চেয়ারটা থাকার কথা না। আপনার কাছে একটু ছোট একটা প্রশ্ন, মানে আপনি আদিবাসী হলে সমস্যা কি বলেন? আদিবাসীদের সমস্যাটা কি? হ্যাঁ, এটাও ভালো। আদিবাসী হলে, এখন উপজাতি হলে সমস্যা কোথায়? সন্তুল আলমা কেন উপজাতি বলতে চায় না? তাইলে এতদিন আপনি উপজাতি আমাকে উপজাতি বানাইছেন, এই বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে উপজাতি হিসেবে আমাকে পরিচয় দিয়েছেন, এখন কেন আপনি আমাকে আবার আদিবাসী হিসেবে পরিচয় দিতে চান? প্রশ্ন রইল তার কাছে। ক্ষতি কি? আমি তো উপজাতি না ভাই। আমি কোন জাতির উপজাত বলেন? বাঙালি জাতির উপজাত, নাকি চীন জাতির উপজাত, নাকি আমেরিকান জাতির উপজাত, নাকি মঙ্গল গ্রহে কোন গ্রহ থেকে আমি এসে কোন জাতির উপজাত হয়েছে আমি বলতে পারবেন? এটা জাতিসংঘ বলছে ট্রাইবাল, এটা বাংলা অনুবাদ করতে গেছে উপজাতি। এখন ইন্ডিজিনাস ঠিক এইভাবে টুপ করে গিলছে। ওই যে আপনার শেষ করছি আমি, 30 সেকেন্ডে শেষ করছি। বর্ষিতে আমরা মাছ ফেলে না, টুপ করে গিলে, এই টুপ করে গিলে সন্তুল আর আমাদেরকে গিলে আমাদেরকে আদিবাসী বানাচ্ছে। আদিবাসী বানালে আমাদের জাতির অস্তিত্ব হারিয়ে যাবে, আদিবাসী বানালে হইলে আমাদের অস্তিত্ব আর থাকবে না। আমি এই জন্য আমি আদিবাসী হইতে চাই না। আমি বলতে চাই বাংলাদেশের সরকারের কাছে যে আমরা শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জাতির নাম হচ্ছে বাঙালি। বাঙালি জাতির বাইরে আরো 62টা জাতি আছে, এই 62টা জাতি হচ্ছে অবাঙালি। তো অবাঙালি তাদেরকে গেজেটেড করে বলেন যে নামগুলো দিয়ে দিক, আগামীকাল থেকে বলতে হবে যে সকল যারাই বলবে অবাঙালি হিসেবে সম্বোধন করতে হবে। উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেটলার বিতর্কিত শব্দ। আমি একদম শেষ প্রান্তে, আপনার 1 মিনিট সময় আছে। ধন্যবাদ। মিডিয়ার বিষয়টি, এখানে মিডিয়ার বিষয়টি নিয়ে যেটি আপনিও জানেন, আমিও দীর্ঘ বছর কাজ করছি। আমাদের মিডিয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পাহাড়ের ব্যাপারে তাদের যেই দৃষ্টি, সেটা হচ্ছে এনজিওর দৃষ্টি এবং বহির শক্তির দৃষ্টি। কেন কথাটি বলছি? আপনি দেখুন, আপনি যাদের কথা বলছেন, যারা উপজাতি কোঠা নিয়ে পড়াশোনা করে এসেছে একটি অবস্থানে আসার পরে তারা যায় হলো এনজিওতে এবং একটি বিশেষ রাজনৈতিক আদর্শে, বাম আদর্শে থাকে। সেখান থেকে কাউকে আপনার মিডিয়াতে এস্টাবলিশ করছে, কাউকে এনজিওতে করছে, কাউকে অ্যাডমিনে করছে, কাউকে বিদেশে পাঠাচ্ছে। কিন্তু দিন শেষে তারা সবাই মিলে একটি জায়গায় একসাথে বসে একটা কার্ড খেলে। আর এখানে আমি একটু আপনাকে পেছনে যেতেই হচ্ছে, যদিও সময় কম। দেখুন, আমি বলছিলাম যে 96-তে 97-তে কিন্তু ওই ইস্যু শেষ হওয়ার পরে তারা আবার 2008 সালে এসে ইস্যু বানালো আদিবাসী। তার আগে কিন্তু ছিল না। 7-এ জাতিসংঘ করলো, 8 সালের থেকে বাংলাদেশে এটি তারা শুরু করে দিল। অথচ 2008 সালে যখন 111 সরকার ছিল, তখন 111 সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন এই কথিত রাজা ব্যারিস্টার দেবাশিস রায়। তিনি তার মন্ত্রণালয়ে নিজে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশে কোনো আদিবাসী নেই, এবং সেই প্রজ্ঞাপন জাতিসংঘে উপস্থাপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার প্রেসে, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আবার প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশে কোনো আদিবাসী নেই, এবং মিডিয়া আদিবাসী শব্দটি যেন ব্যবহার না করে। কিন্তু আমাদের কতিপয় মিডিয়া এটি শুনেনি, তারা সব সময় এটি করে গিয়েছে, করতে করতে এটিকে বাস্তবায়নের একটি জায়গায় নিয়ে যাচ্ছে। আসলে এর পেছনে কারণ হচ্ছে আমাদের দেশে 18 কোটি মানুষের 30-40 জন মন্ত্রী থাকে, আর মাত্র 9 লক্ষ মানুষ একজন মন্ত্রী পায়। এতে তারা সন্তুষ্ট নয়, কারণ তারা পার্বত্য চট্টগ্রামে আলাদা রাষ্ট্রপতি করতে চায়, কেউ প্রধানমন্ত্রী হতে চায়, ওখানেই আবার ওই 30 জন নিজেরা মন্ত্রী হতে চায়, আমলা হতে চায়, আবার ওখানে মাতাব্বর হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য আমাদের সুশীল সমাজরা সেখানে আপনার বিদেশি মধু নিয়ে
ওখানে ঢালার জন্য তেল চকচকা হতে চায়। আসলে কথা অনেক ছিল, কথা বলতে পারিনি। একটা শেষ কথা বলছি, যারা এই রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী এবং সংবিধান বিরোধী এই আদিবাসী কার্ডটা খেলছে, যারা আদিবাসী দাবি নিয়ে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে এবং দেশকে অস্থির করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের দেশেই দেশীয় আইনে এবং সংবিধানের আলোকে যথেষ্ট উপাদান আছে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত। সরকারকে কঠোর হওয়া উচিত। সরকার যদি এক্ষেত্রে কঠোর না হয়, তাহলে কিন্তু সরকার এবং এই জনগণকে, এই নাগরিককে বাংলাদেশের পাসপোর্টে ভিসা লাগিয়ে একসময় সাজেক, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার যাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কারণ কক্সবাজার নিয়েও কিন্তু খেলা চলছে, তার মানে খেলা বৃহত্তর চট্টগ্রাম নিয়ে, এটা ভুলে গেলে চলবে না। আমরা কথা বলছিলাম বিষয়টি নিয়ে, তারপরও খুব সংক্ষেপে বলি, বাংলাদেশে কিছু মানুষ যারা শিক্ষিত বলতে হলো যে তাদের মাস্টার্স থেকে আরও বড় বড় সার্টিফিকেট থাকে, কিন্তু তাদের জ্ঞান হয় না। অর্থাৎ হলো যে বুদ্ধি মানেই জ্ঞান নয়, বুদ্ধিমান মানেই যে সে জ্ঞানী হবে তা না, আবার জ্ঞানী হলেই যে তিনি প্রজ্ঞাবান হবেন তা কিন্তু নয়। এই কারণে তাদের খেয়াল করা উচিত যে আমরা ক্লেভার, কানিং, ইন্টেলিজেন্ট এবং নলেজ সবগুলো শব্দ আলাদা। তো আমাদের দেশে অনেক বুদ্ধিমান প্রাণী আছে, কিন্তু আমাদের জ্ঞানী মানুষ খুব কম আছে, তো প্রজ্ঞাবান মানুষ খুব কম আছে। যারা মনে করেন যে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ যেখানে আমরা স্বাধীনভাবে চিন্তা করব, এই জায়গাটি নিশ্চয়ই তাদের জন্য বললাম, তাদের যারা বুঝতে চায়। আর এর চেয়ে বেশি কিছু বুঝিয়ে বলা খুব কঠিন। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার।